সন্ধ্যার সংবাদে পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছে 8 জন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন আলওয়ান খান। মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি গার্মেন্টস এর পাশে কেমিক্যালস গোডাউনে দুপুর 12টার দিকে আগুন লাগে। বেলা 11টা 40 মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি 11টা 56 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন 4 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানায় 7 তলা বিশিষ্ট পোশাক কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তা পাশে থাকা রাসায়নিকের গুদামেও ছড়িয়ে পড়ে। রাসায়নিকের ওই গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড মজুদ ছিল বলেও জানা গেছে। ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি ও আগুনের কুণ্ডুলি দেখা দিলে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে স্থানীয়রা। তখন এক জায়গার নিচ থেকে দুইটা বেশ হয়েছে, এই পাশে লাগছিল আগুনটা, ওই থেকে এই পাশে আসছে। ওই অফিসে আগুন লাগছে, আগুনটা যেহেতু গ্যাসের টোটালি ফায়ার করছে পাশের অফিসে ফায়ার করে আগুনটা মানে একবারে স্প্রে হয়ে গেছে। লাইন শিপে ফোন দিছিলাম আমি, লাইন শিপ কইছে ধুমা হয়ে গেছে গা। আমি সব দিনে এক কানে করছিলাম কিন্তু কারণে বের করতে পারি নাই। শুধু আমি বের হইছি উষ্টা খায়, আমার পুরো গেছে, একজনও বের হয় নাই। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থল থেকে 9টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আহত 1 জন এবং নিহত 9 জন। আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট, এটা আমরা ডিটেইল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব। আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। গার্মেন্টসের সেটা আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে, তবে আমরা সার্চিং করছি এবং ড্যাম্পিং ডাউন করছি সো দ্যাট আমরা ভিতরে কোনো সোর্স থেকে থাকতে পারে সেটা আমরা চেক করছি। এখনো কিন্তু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি কি হবে এবং কি পরিমাণ হতাহত হবে। পোশাক কারখানার আগুন নেভানো সম্ভব হলেও রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানা যায়। আলওয়ান খান, RTV, ঢাকা। দর্শক, মিরপুর অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি সাদিয়া, আগে আপনাকে যেমনটি আমি জানিয়েছিলাম, এখানে কিন্তু এই মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন এখানে ভর্তি হয়েছেন। তার মধ্যে 1 জন অগ্নিদগ্ধ রয়েছে এবং বাকি 2 জন কিন্তু ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছেন। তবে তারা এখানে আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন যারা এখানে ভর্তি রয়েছেন তারা এখন এই মুহূর্তে আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। তবে তারা এখন পর্যবেক্ষণে আছেন। তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা যেটা জেনেছি, যারা এখানে রয়েছেন তাদের মধ্যে 1 জন যে 2% পুড়ে গিয়েছেন তার অবস্থাও এখন আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। এর আগে মিরপুরে যখন আগুন লাগে তখন যার 2% পুড়ে গিয়েছে তিনি কিন্তু আনোয়ার গার্মেন্টসের 4র্থ তলায় অবস্থান করছিলেন এবং তিনি বের হতে পারছিলেন না। তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে। আরেকজন 3য় তলায় রয়েছিলেন, তিনি কিন্তু তাকেও ওইভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে। আর বাকি 1 জনকে উদ্ধার করতে হয়নি, সে নিজে নিজেই ওখান থেকে বের হয়ে আসতে সমর্থ হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই ওখানে 9 জনের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আরও বেড়েছে কিনা সেটা জানি না। তবে এখানে কিন্তু নিখোঁজের স্বজনরা এসেছিলেন। এখানে 1 জন এসেছিলেন তার সহকর্মীদের খুঁজতে। তিনি আনোয়ার গার্মেন্টসের সঙ্গে তিনি কন্ট্রাক্টে কাজ করেন এবং তার 9 জন সহকর্মী সেখানে নিখোঁজ অবস্থায় রয়েছেন এবং আরও 1 জন রয়েছেন, তিনিও তার বেশ কয়েকজন সহকর্মীকে খুঁজে পাচ্ছিলেন না এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্য থেকে 3 জন খুঁজতে এসেছিলেন। আমি যদি আপনাকে তাদের নামগুলো একটু বলতে চাই। 1 জন হচ্ছেন নূরে আলম, তিনি হচ্ছেন ঠিকাদার MR ফ্যাশনের। তিনি সকাল
10টায় সর্বশেষ তার সঙ্গে তার আত্মীয় স্বজনরা কথা বলে, এরপর তারপর বন্ধ পাওয়া যায়। একজন হলেন খালিদ হোসেন সাব্বির, তার বয়স 34, পিতা মনিরুল ইসলাম, তিনি বরগুনার পাথরঘাটার বাসিন্দা। তিনি বাসার মোহাম্মদপুরে থাকেন এবং তিনি 4 তলার স্টোরে ছিলেন। তার ফোন কিন্তু খোলা পাওয়া গেছে, আত্মীয় স্বজন এমনটা বলছেন, কিন্তু ফোনে রিং হলেও তিনি ফোন রিসিভ করছেন না। এবং আরেকজন নিখোঁজের নাম হচ্ছে আসমা, তার বয়স হচ্ছে 15 বছর, তার বাবার নাম হচ্ছে নয়ন মিয়া, তার বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ। তিনিও একজন গার্মেন্টস কর্মী, তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজার জন্য এখানে তার আত্মীয় স্বজনরা এখানে এসেছিলেন। তবে এখানে যারা ভর্তি আছেন তারা কিন্তু শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলছেন না যে তাদেরকে আজকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে নাকি তাদেরকে এখানে রাখা হবে, তবে প্রাথমিক চিকিৎসা শেষে তারা এখানে পর্যবেক্ষণে রয়েছেন। আর আমরা আরও যেটা জানতে পেরেছি, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যারা এখন নিখোঁজ রয়েছেন, তাদের মধ্য থেকে এখনও মিরপুরে ওখানে তাদেরকে খোঁজা হচ্ছে এবং একটা সার্চ কমিটি হয়েছে। সেই সার্চ কমিটি যারা আছেন তারা কিন্তু ওখানে তল্লাশি চালাচ্ছেন যে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এবং আরও একটা বিষয় জানতে পেরেছি যে 9 জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের লাশগুলোকে এই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হতে পারে, এরকম তথ্য আমাদের কাছে আছে, কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো সাদিয়া, আমার কাছে এটা ছিল এখনকার এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শামীম। 20% বাড়ি ভাড়া বাড়ানো সহ এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেল 4টার দিকে শহীদ মিনারে সমাবেশ থেকে শিক্ষকদের মিছিল হাইকোর্ট পর্যন্ত আসলে সেখানে আটকে দেয় পুলিশ। শিক্ষকরা এখন সেখানেই অবস্থান করছেন। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা হাইকোর্টের সামনেই অবস্থান করবেন। আগামীকাল সচিবালয় ঘেরাও করা হবে। হাইকোর্টের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। শিক্ষকরা বলছেন 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে শিক্ষকদের সাথে একটি তামাশা করা হয়েছে, যেটা কিনা আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের সাথে সরকারের কোনো প্রতিনিধি যোগাযোগও করছে না, কিছু জানাচ্ছেও না, যার কারণে আমরা এই লং মার্চের সিদ্ধান্ত নেই। এবং আমরা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের বাধার মুখে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যেতে পারছি না। আগামীকাল আমরা এক দফা এক দাবি, জাতীয়করণ এই দাবি, এই আন্দোলন নিয়ে আমরা অগ্রসর হব। অবশ্যই লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মৌখিক আশ্বাস আর করি না বিশ্বাস। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, লং মার্চ তো সচিবালয়ের বিষয়ে শিক্ষকদের এখন অবস্থান কি এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, জানেন এখানে কিন্তু এই শিক্ষা ভবনের অপোজিটে শিক্ষকরা কিন্তু অবস্থানে নিয়েছে। তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে 3টি দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। তারা মূলত লং মার্চ টু সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন তারা যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসে এখানে পুলিশের তারা বারবার চেষ্টা করে ওখানে যেতে পারেনি, তো এখানে তারা সারা রাত থাকবেন। যদি ইসের পক্ষ থেকে এর মধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই হাইকোর্টের এই রাস্তাতেই কিন্তু তারা অবস্থান নেবেন। এবং কালকে কিন্তু 12টার দিকে যদি এর মধ্যে যদি কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে শাহবাগ অবরোধ করবেন। এবং তাদের দাবি যে আসলে তাদের যে মূল বেতন তার যে 20% বাড়ি ভাড়া ভাতা, ন্যূনতম 3000 টাকা, চিকিৎসা ভাতা 1500 এবং কর্মচারীদের 75% কিন্তু তারা বলছেন যে উৎসব ভাতা দেওয়ার কিন্তু তারা একটা দাবি জানিয়েছেন। তো এখন তারা বারবার আসলে সরকারের কাছে বলেছেন এবং তারা গিয়েছেন এবং বারবার আশ্বাস দেওয়া হলেও কিন্তু তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তাদের দাবি দেওয়া সেভাবে রাখা হয়নি। তো আমরা এখানে একটু জানার চেষ্টা করব তাদের কর্মসূচি কি হবে বা তারা কি করবেন। তো আপনাদের তো আজকে এখানে অবস্থান করছেন, আজকে আপনারা সারা রাতে এখানে অবস্থান করবেন কিনা, সরকারের কাছে কি চাওয়া পাওয়া রয়েছে? আমরা সরকারের কাছে চাওয়া পাওয়া আমাদের 3টি দাবি রয়েছে। আমাদের
20% বাড়ি ভাড়া এবং কোনো ক্রমেই যেন সেটা 3000-এর নিচে হবে না এবং মেডিকেল ভাতা 1500 টাকা দিতে হবে এবং আমাদের কর্মচারী ভাই যারা আছে তাদেরকে 75% উৎসব বোনাস দিতে হবে। এই উৎসব বোনাস এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আজকে দুপুর 12টায় প্রজ্ঞাপন জারি হওয়ার কথা থাকলেও জারি হয়নি। আমরা শুনেছি যে আজকে সকাল 9টায় অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তারা বৈঠক করবে এবং দুপুরের মধ্যেই আমাদের প্রজ্ঞাপন দেবে, কিন্তু আমরা দুপুর পর্যন্ত আমরা হতাশ। পরবর্তীতে আমরা জানতে পারলাম বিকেল 4টার মধ্যে আমাদের এই পরিপত্র জারি করবে, যার কারণে আমরা লং মার্চ টু সচিবালয় আমরা পিছিয়ে বিকাল 4টা পর্যন্ত আমরা নির্ধারণ করলাম, আমাদের নেতৃত্ব নির্ধারণ করলো, কিন্তু 4টা বাজলেও শিক্ষক নেতৃবৃন্দের সাথে মন্ত্রণালয় কোনো প্রকার যোগাযোগ না করায় আমরা বিকেল 4টায় শহীদ মিনার থেকে তারা বলছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে তাদের নিয়ে হয়নি, তারা আসলে এই রাস্তার মধ্যে বসে পড়েছেন, কেউ শুয়ে পড়েছেন, তো তাদের দাবি দেওয়া না পর্যন্ত কিন্তু তারা এই অনশন বা তাদের যে এখানে কর্মসূচি বা অবস্থান তারা কিন্তু চালিয়ে যাবেন। তো সুজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রেমিটেন্স প্রবাহ ব্যাহত না থাকলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলেন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার দিকে প্রবাসীদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইতালির রোমে FAO সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে প্রবাসী নেতাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইতালির রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্লিস কাউয়ের সাথে। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা সংগ্রহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কার্লিস কাউ। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা এবং ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ডক্টর কু ডং ইউ। বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অধ্যাপক ইউনূসের আজীবন অবদানের প্রশংসা করেন FAO এর মহাপরিচালক। অধ্যাপক ইউনূস FAO এর দীর্ঘস্থায়ী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর কিউ এর সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে আমাদের সাথে, এগ্রিকালচার, তারপরে ডিপ সি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট নিয়ে আসবে। এদিকে ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোমের মেয়র বাংলাদেশিদের তাদেরই একজন মনে করেন, সেজন্য প্রবাসীদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। যে অবস্থা পেলাম এটা লন্ডমন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন। জাহিদ রহমান, RTV। একমত না হওয়া বিষয়গুলোকে ইস্যু করে রাজপথে আন্দোলন কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি না করে জামায়াতের PR-এর দাবিতে আন্দোলন মধ্যযুগীয় ভণ্ডামি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন রুদ্র রফিক। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায়। 2026 সালের এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে এটিকে সামনে এনে রাজপথে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্র। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই
গ্রহণযোগ্য নয়। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারাতে কর্মী সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে ভোট কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই। অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য বেআইনি পথ অবলম্বন করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে বিচার বিভাগীয় হত্যা করেছে। ফাঁসি যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এই কাজগুলো করছে। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। গণভোট ও পিয়ারের দাবির মাধ্যমে জামাত নির্বাচন পিছিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন রিজভী। তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করে নীল নকশার নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা সংশোধন না হলে কল রেকর্ড সহ নাম ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর জুলাই সনদের সঙ্গে পিআরকে অন্তর্ভুক্ত করে নভেম্বরে গণভোট করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জাকপা নেতারা। অর্ণব গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের 3য় দফা কর্মসূচিতে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমিনবাজার পর্যন্ত মানববন্ধন করে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। মৎস্য ভবন এলাকার মানববন্ধনে অংশ নিয়ে জামায়াত নেতারা অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসানো হচ্ছে। পাশের লোকেরা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছে ও মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সৎ ও নিরপেক্ষ লোক নিয়োগের আহ্বান জানান ডাক্তার তাহের। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি, পল্টনে খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি, দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ও মতিঝিলে ইসলামী আন্দোলন মানববন্ধন করে 14 দলকে নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সরকার দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয় জামায়াত সহ সমমনা দলগুলো। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আগামী 19 অক্টোবরের মধ্যে এনসিপি বিধিমালায় উল্লেখিত পছন্দের প্রতীক চূড়ান্ত না করলে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহে এনসিপি সহ নতুন 12টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করতে চাইছে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী খাট, উটপাখি, বেগুন, চার্জার লাইট এমন সব নির্ধারিত প্রতীক থেকে দলের জন্য পছন্দকৃত একটি প্রতীক চূড়ান্ত করতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপি পূর্বের দাবি অনুযায়ী শাপলাতেই অনড়। কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। নির্বাচন কমিশন সচিব এবার স্পষ্ট করে বললেন, শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্তির প্রয়োজন নেই, নির্ধারিত প্রতীক থেকে বেছে নিতে হবে এনসিপিকে। 19 অক্টোবর পেরিয়ে গেলে স্বীয় বিবেচনায় প্রতীক দেবে কমিশন। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে
স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এনসিপি সহ নতুন 12টি রাজনৈতিক দলের নিবন্ধন ইস্যুটি আগামী সপ্তাহে চূড়ান্ত করতে চায় কমিশন। এজন্য মাঠ পর্যায়ে অনুসন্ধান কাজ চলছে বলে জানান সচিব। কিছু রাজনৈতিক দল, প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছি। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। আগামী মাসের মধ্যেই প্রবাসীদের ভোটার তালিকার নিবন্ধন শুরু করতে চায় কমিশন। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখনো পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দেব। তিনি বলেন, গণভোটের বিষয়টি এখনও ইসির আলোচ্যসূচিতে আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বাস্তবায়ন করবে কমিশন। নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তখন জানানো হবে। খান আলামিন, RTV, ঢাকা। সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মনোনয়ন, বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, বিসিবির নির্বাচনে অনিয়ম দুর্নীতির খবর ভোটের একদিন আগে জানতে পারায় ভোট বন্ধ করা যায়নি। তবে অভিযোগগুলো নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া টাকা ফেরাতে কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলমান এবং অল্প দিনের মধ্যে কিছু টাকা ফেরত আনা যাবে বলেও জানান দুদক চেয়ারম্যান। আপনি নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোককে চাই। আপনার এলাকার যিনি সবচেয়ে সৎ মানুষ, তিনি যদি নির্বাচিত হন, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। অনলাইন বেইল সিস্টেমে এবার এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে। তাই আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ছাড়া পেতে আর ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে সরকারের আমলেই হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। দেশে আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন আইনজীবীদের ইন্টার্নশিপের আয়োজন করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, মানুষের কষ্ট লাঘবে আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি। এই বেইল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয় তার। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। তিনি বলেন, রাষ্ট্রের অর্থ ভালো কাজে ব্যয় করা উচিত। আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন অনেক টাকা। আমি বলি আপনাদেরকে, আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে 1600 কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় 1500 কোটি টাকা আছে। এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সময় উপযোগী ও বিশ্বমানের আইনজীবী তৈরি করতেই এ উদ্যোগ। এই প্রোগ্রাম তরুণ আইনজীবীদের জন্য, যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আমরা যদি এই অফিস থেকে 200 জন কর্পোরেট শিক্ষানবিশ বের করতে পারি, যারা ডেপুটি অ্যাটর্নিদের কাছ থেকে শিক্ষা নেবে কিভাবে মামলায় অপরপক্ষকে মোকাবেলা করতে হয়, যা তাদেরকে আইনি মনোভাব প্রয়োগে পেশাগত ও বিচারিক ক্ষেত্র সহ প্রতি ক্ষেত্রে সহায়তা করবে। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফেন লিলার, নরওয়ের অ্যাম্বাসেডর হ্যাকন অ্যারোল্ট ও সুইডেন অ্যাম্বাসেডর নিকোলাস উইক্স অংশ নেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মামলায় মঙ্গলবার হয় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এদিনও অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি নিউজ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় একই ট্রাইব্যুনাল। ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। তবে ব্যবসায়ীদের দাবি, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে তেলের দাম বাড়ানো হয়েছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 6 টাকা আর পাম তেল 13 টাকা বাড়িয়েছে তারা। আর খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয় লিটারে 8 টাকা। এদিকে দাম বাড়ানোর খবরে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে। সাদিয়া কানিজের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে উল্লেখ করে সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানায় তারা। ঘোষণা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা আর খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 23 টাকা বাড়িয়ে 945 টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার থেকে বাড়তি এই দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে। তবে তেলের দাম বাড়ার খবরে অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে। যে তেল কিনছি 150 টাকা, 160 টাকা, ওই তেল 200 টাকা, 220 টাকা। এখন মনে হয় সবাই কষ্টের ভিতরে আছে। এখন সয়াবিনের তেলের দাম বেশি, পরবর্তীতে দেখা যাবে যে আমাদের আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় সবকিছুরই দাম বেশি। মানুষের আয় অনুসারে আসলে অনেক ব্যয় হয়ে গেছে। তেলের দাম বেড়েছে, কিন্তু ভোক্তাদের কাছে টাকা পয়সা তেমন নেই, ব্যবসা ভালো নয়, চাকরি বেতন পাওয়া যায় না। তেলের দাম বাড়লে বেচা বিক্রিতে ভাটা পড়ার আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা। যারা ক্রেতা তাদের উপরে প্রভাব পড়বে, কারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি এখন। হঠাৎ করে আপনার লিটারে 6 টাকা বেড়ে গেল, তো অবশ্যই খুচরা পর্যায়ে একটা চিন্তার বিষয়। এদিকে রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ীরা মূল্য পরিবর্তন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেপ্টেম্বর মাসেও ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে দ্বিমত তৈরি হয়। সে সময় প্রতি লিটার সয়াবিন তেলে 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা, তা মেনে নেয়নি সরকার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ভেজালে চ্যাম্পিয়ন বাংলাদেশকে ভেজাল মুক্ত করার দায়িত্ব নিতে হবে বিএসটিআইকেই, জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। বিশ্ব মান দিবস উপলক্ষে কৃষি ইনস্টিটিউটে এক আলোচনা সভায় কথা জানান তিনি। এজন্য প্রতিষ্ঠানটিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FPCCI। আর উদ্যোক্তারা বলছেন, পণ্যের মান নিশ্চিতে বিএসটিআইকে আরও বেশি আন্তরিক ও সহযোগীর ভূমিকা পালন করতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নকল আর ভেজালে সয়লাভ সারা দেশ। এসব পণ্য কিনে শুধু ভোক্তারা প্রতারিতই হচ্ছে না, ব্যবহার করে আক্রান্ত হচ্ছে নানা রোগে। আর খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার সহ নানা জটিল রোগ এখন মহামারী আকার ধারণ করেছে। এসবের বিরুদ্ধে সারা বছর কোনো খবর নেই, কেবল রমজান মাসে চলে লোক দেখানো অভিযান। এ অবস্থায় পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 14ই অক্টোবর পালিত হয় বিশ্ব মান দিবস। দিবসটিতে দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI আয়োজন করে এই আলোচনা সভার।
এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন বিএসটিআইতে পরীক্ষার পরও বহির্বিশ্বে পণ্য রপ্তানির পর আবারও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হয়। আমাদের দেশের হালাল সার্টিফিকেট কিন্তু মুসলমান দেশটা মানে না। আমরা যখন পারভেজ ভাই আমরা যখন মালয়েশিয়াতে এক্সপোর্ট করি জাকিম হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মুই হালাল ইন্দোনেশিয়াতে তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। বিএসটিআই এর দুর্বলতার সুযোগে দেশ এখন ভেজালের স্বর্গরাজ্য জানিয়েছে ক্যাব। আমাদের দেশে খোলা তেল বিক্রি নিষিদ্ধের জন্য আইন হয়েছে 10 বছর হয়েছে। শুধুমাত্র খোলা তেল খাওয়ার কারণে আমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, অথচ দেশে আইন আছে এটা বিক্রি হবে না। সংস্থাটির মহাপরিচালক জানান বিএসটিআই এর ল্যাব আন্তর্জাতিক মানের তৈরি। শিল্প সচিব জানান বিএসটিআই মানে এগোলেও প্রচার নেই। এই মুহূর্তে এই হালাল ল্যাবের কিন্তু মার্কেট হচ্ছে প্রায় $3.3 ট্রিলিয়ন, যেটা 2030 সালের মধ্যে $9,834 মিলিয়ন উত্তীর্ণ হবে। আমরা সেই হালাল ল্যাব প্রতিষ্ঠিত করেছি, স্ট্যান্ডার্ড হালাল ল্যাব। আমাদের যে এটা ইন্টারন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি আমরা করেছি হালালের জন্য, হালাল প্রোডাক্টের জন্য, সেটা বাঙালি তৈরি করে না, সেটা বিদেশিরাই তৈরি করে দিয়েছে। সুতরাং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ সময় প্রতিষ্ঠানের দক্ষতা, পণ্যের গুণগত মান, গ্রাহক সন্তুষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় 12টি কোম্পানিকে আইএসও সনদ দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে রিটেইল স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার সিজন 2 পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানিটির সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মোহাম্মদ মায়েদুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম এবং অন্যান্য কর্মকর্তারা। প্রোগ্রামে প্রায় 3 লক্ষ খুচরা ব্যবসায়ী অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কা ভ্রমণ সহ 150 সিসি বাইক, ওয়াশিং মেশিন, এয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার এবং ক্যাশ ডিসকাউন্ট বিজয়ীদের হাতে তুলে দেন। কাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসুর ভোট গ্রহণ। এরই মধ্যে ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ চলছে। সকাল থেকে উপকরণ বিতরণ করা হয়। এর আগে সোমবার রাত 12টায় প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন হলে গিয়ে গণসংযোগ করেন। এই নির্বাচনে 12টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি প্যানেল থেকে নির্বাচন ইশতেহার ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এই পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজার শান্তি চুক্তি স্বাক্ষরের পরদিনই হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। গাজা নগরী ও খান ইউনিসের 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনী জানায় নির্ধারিত সীমা অতিক্রম করায় তাদের উপর গুলি চালানো হয়েছে। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। এর আগে হামাসকে অস্থায়ীভাবে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামাসের ফেরত দেয়া 4 জিম্মির মরদেহ শনাক্ত করেছে আইডিএফ। বাকি 24 জনের দেহ ফেরত দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।